নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর তোমরা শুনছো ফেনোমেনাল আর্কাইভ। তো গত রবিবার তো আমি শার্লক হোমসের একটা ফ্যান ফিকশন দিয়েছিলাম। তা রেজাল্টটা অ্যাভারেজ পেয়েছি, মানে তোমাদের রেসপন্স আর কি, সেটা অ্যাভারেজ পেয়েছি। এখন অবধি 405টা মতো ভিউ ওই ভিডিওটাতে এসেছে। জানি না কেন তোমরা আগে আমাকে যে সাপোর্টটা দেখাতে এখন দেখাচ্ছ না। দেখো, যেটা মূলত আমার বলার, যে তোমরা যদি সাপোর্ট না দেখাও তাহলে আমি ভবিষ্যতের জন্য যে পরিকল্পনাটা করছি সেটা কিন্তু আমি আর করতে পারবো না। তাই তোমাদের সবাইকার কাছে রিকোয়েস্ট, আমাকে তোমরা যে পুরনো সাপোর্টটা দেখাচ্ছিলে, মানে লাস্টে জানুয়ারি মাসের কন্টিনিউ 3টে ভিডিও আমার 1K ওপরে ভিউ পায়। তা এবার সেক্ষেত্রে আমি চাই যে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটাও যেন তোমরা প্লিজ একটু দেখো মন দিয়ে, আর প্লিজ এটাকে 1K করে দাও, কারণ এটা করতে মানে এটা বানাতে আর কি, মানে প্রচুর সময় লেগেছে, আর যে বানিয়েছে সেও খুব পরিশ্রম করেছে এই ভিডিওটার পেছনে। তা আজকের গল্প পাঠে আমি নেই, কারণ এই মার্চ মাস থেকে তোমরা অনেকেই জানো যে আমি বিএড কোর্স করছি। তো সেক্ষেত্রে বর্তমানে আমার টিচার ট্রেনিং চলছে। তো সেই জন্য এই গল্পটা আমি পাঠ করতে পারিনি, কিন্তু কোনো চিন্তা নেই, কারণ তোমাদের জন্য এই গল্পটা পাঠ করেছে আমারই এক জুনিয়র সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। এবার আশা করছি সত্যজিতের গল্প পাঠ তোমাদের ভালো লাগবে। সত্যজিৎকে আমার চ্যানেলে এর আগেও তোমরা বেশ কয়েকটা গল্পে শুনেছো, এবং সেই সব গল্পে তোমাদের রেসপন্স খুব ভালো ছিল, কারণ সত্যি বলতে ও খুবই পরিশ্রমী, আর ও প্রত্যেকটা গল্পের ক্ষেত্রেই নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করে। তো আশা করছি এবারের গল্পটাও তোমাদের ভালো লাগবে। আর বেশি কথা বাড়াচ্ছি না, তো তোমাদের জন্য আমার চ্যানেলের আজকের বিশেষ নিবেদন, ব্যোমকেশ বক্সী কাহিনী দ্বারা অনুপ্রাণিত আমার নিজস্ব চরিত্র সত্যব্রতর একটি কাহিনী প্রচ্ছন্ন। গল্প পাঠে সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। শুরু হচ্ছে প্রচ্ছন্ন। ওভার টু ইউ সত্যজিৎ। কলকাতা 1952। স্বাধীনতার পর 5 বছর অতিক্রান্ত। শহরের গায়ে এখনো ব্রিটিশ শাসনের ছাপ স্পষ্ট। ট্রামের শব্দ, ঘোড়ার গাড়ির টগবগ, আর রাস্তার ধারে বসে থাকা পানবিড়ির দোকানগুলোকে ঘিরে গুঞ্জন করা সাধারণ মানুষ, সব মিলিয়ে যেন এক বিশৃঙ্খল অথচ সুশৃঙ্খল জীবনের প্রতিচ্ছবি। আমি রজত সেন, কলকাতার এক সামান্য সাংবাদিক। ছোটখাটো কাগজের রিপোর্টার হলেও রহস্য অপরাধ বিষয়ক লেখালেখির প্রতি বরাবরই আমার আকর্ষণ। এই টানেই পরিচিত হয়েছিলাম সত্যব্রত মুখার্জির সাথে, এক বিস্ময়কর ব্যক্তিত্ব, যিনি নিজেকে গোয়েন্দা বলে পরিচয় না দিলেও এক সত্যিকারের সত্যান্বেষী। সত্যব্রতর মতো মানুষ আমি আগে কখনো দেখিনি। তার চিন্তা শক্তি, পর্যবেক্ষণ ক্ষমতা এবং বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি অসাধারণ। আমার দুর্ভাগ্য, কিংবা হয়তো সৌভাগ্যও বলা চলে, যে আমি তার বন্ধু ও সহযোগী হয়ে উঠেছিলাম। সেই সন্ধ্যায় আমাদের বাড়িতে বসে আড্ডা দিচ্ছিলাম আমরা দুজন। হঠাৎ দরজার কড়া পড়ল। বাইরে দাঁড়িয়ে থাকা লোকটার চেহারা দেখেই মনে হলো সে সাংঘাতিক উদ্বিগ্ন। তার শার্টের বোতাম খুলে গেছে, চোখের নিচে কালচে দাগ, চুল এলোমেলো। আপনারা সত্যব্রত মুখার্জিকে চিনতে পারেন? লোকটি ব্যাকুল স্বরে জিজ্ঞাসা করল। আমি তাকিয়ে দেখলাম সত্যব্রত ধীর স্থির ভঙ্গিতে পায়ের ওপর পা তুলে বসে আছে, হাতে চায়ের কাপ,
চোখে এক অদ্ভুত কৌতূহল। আপনার নাম? সত্যব্রত শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন। আমি নীলমাধব বসু, ব্যবসায়ী। আমার দাদা রমাপ্রসাদ বসু গত 3 দিন ধরে নিখোঁজ। পুলিশকে জানিয়েছি, কিন্তু তারা বিশেষ গুরুত্ব দিচ্ছে না। দাদা এমন মানুষ নন যে কাউকে না জানিয়ে কোথাও চলে যাবেন। আমিও সত্যব্রত একে অপরের দিকে তাকালাম। নিখোঁজ ব্যক্তি, 3 দিন ধরে কোনো খবর নেই, পুলিশ গুরুত্ব দিচ্ছে না, এ ধরনের ঘটনা সাধারণত দুটি দিকে ইঙ্গিত করে। হয় তিনি স্বেচ্ছায় গা ঢাকা দিয়েছেন, নয়তো কোনো বড়সড় বিপদের শিকার হয়েছেন। সত্যব্রত তখনও নির্বিকার। আমি জিজ্ঞাসা করলাম, আপনার দাদা কোথায় থাকতেন? উত্তর কলকাতার বাগবাজারে, আমাদের পারিবারিক বাড়িতে। তিনি খুব বড় ব্যবসায়ী ছিলেন, অনেক অর্থ সম্পত্তির মালিক। শেষ কবে দেখেছেন তাকে? 3 দিন আগে, রাত 8টায়। আমরা একসাথেই রাতের খাবার খেয়েছিলাম। এরপর উনি একটু বেড়াতে বেরোলেন, তারপর আর ফেরেননি। সত্যব্রত আরো গম্ভীর হল। আমি জিজ্ঞাসা করলাম, পুলিশ কি বলছে? তারা বলছে হয়তো কোনো আত্মীয়ের বাড়ি গেছেন, কিংবা হয়তো স্বেচ্ছায় উধাও হয়েছেন, কিন্তু আমি জানি এসব হতে পারে না। আপনার দাদার কোনো শত্রু ছিল? নীলমাধব কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, দেখুন, ব্যবসায়ী হলে শত্রু থাকেই। তবে তবে গত কয়েক মাস ধরে দাদা খুব অস্থির ছিলেন। মাঝে মাঝেই বলতেন, মানে ওর মনে হতো আর কি, তাকে কেউ যেন অনুসরণ করছে। আমি সত্যব্রতর দিকে তাকালাম। সত্যব্রত কৌতূহলী চোখে জিজ্ঞাসা করল, আপনার দাদা কারো নাম উল্লেখ করেছিলেন নাকি? নীলমাধব মাথা নাড়লেন। না, কিন্তু তিনি বলতেন যে বড় এখন একটা বিপদ নাকি আসছে। সত্যব্রত উঠে দাঁড়াল। এক কাজ করুন, চলুন আপনার বাড়ি যাই। আমি দেখতে চাই রমাপ্রসাদ বাবু কোত্থেকে উধাও হলেন। আমি বিস্মিত হলাম। এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া সত্যব্রতর স্বভাব নয়। তবে ওকে আমি চিনি। যখনই ও মনে করে কোনো রহস্যের ভেতর সত্য লুকিয়ে আছে, তখনই তাতে ঝাঁপিয়ে পড়ে। নীলমাধব আমাদের নিয়ে গেলেন বাগবাজারের সেই পুরনো বাড়িতে। রাত তখন 8টা বেজে গেছে, কিন্তু বাড়ির পরিবেশ ভারী। রমাপ্রসাদ বাবুর স্ত্রী সুচিত্রা দেবী চোখে মুখে আতঙ্ক নিয়ে বসে আছেন। আমার স্বামী কোথায় গেলেন দয়া করে বলুন, সুচিত্রা দেবী কাতর স্বরে বললেন। সত্যব্রত শান্তভাবে বলল, আমি দেখব যদি কোনো সূত্র পাওয়া যায়। তারপরও বাড়ির ঘরগুলো ঘুরে ঘুরে দেখল। রমাপ্রসাদ বাবুর শোবার ঘরে বেশ কিছুক্ষণ সময় নিল। তারপর জানালার কাছে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ বাইরের অন্ধকারের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। যদ্দূর মনে হচ্ছে, নিছক নিখোঁজ হওয়ার কেস এটা নয়, একটা সুপরিকল্পিত ঘটনা, ঘোষণা করল সত্যব্রত। আমরা বেশ অবাক হলাম। তুমি এতটা নিশ্চিত হলে কি করে? সত্যব্রত মৃদু হাসল। কারণ রমাপ্রসাদ বাবু এ বাড়ি থেকে স্বেচ্ছায় বেরোননি, তাকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। নীলমাধব বিস্ময়ে প্রায় চিৎকার করে উঠলেন। কি বলছেন আপনি? কোনো প্রমাণ আছে আপনার? সত্যব্রত তখন তার পকেট থেকে কিছু একটা তুলে ধরল। ভালো করে দেখলাম, একটা ছেঁড়া বোতাম, যার একদিকে রক্তের দাগ। আমরা সবাই প্রায় চমকে উঠলাম। সত্যব্রত ধীর স্বরে বলল, এই রহস্যের গভীরতা অনেকটাই বেশি, আপনারা সাবধান থাকুন। আমাদেরও সাবধানতা অবলম্বন করা কর্তব্য। আমি অনুভব করলাম ফের রহস্যের জালে জড়িয়ে পড়ছি আমরা। তবে নিশ্চিন্তে সত্যব্রত মুখার্জি আছেন, তাই সত্য কোথাও না কোথাও ধরা দেবেই।
বাগবাজারের সেই পুরনো বাড়িটা যেন এক অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। ঝুলে পড়া বারান্দার ছাদ, খিলবন্দি জানালার অন্ধকার মুখ আর কালোয় মাখা দেওয়ালগুলোর গায়ে সময়ের গোপন নথি যেন লেখা আছে। রমাপ্রসাদ বসুর নিখোঁজ হওয়ার পর বাড়ির পরিবেশ আপাতত ভারী হয়ে উঠেছে। প্রত্যেকের চোখে মুখে আতঙ্কের ছায়া। সত্যব্রতর হাতে তখন ওই ছেঁড়া বোতামটা ধরে সত্যব্রত হাতে তখন ওই ছেঁড়া বোতামটা ধরে জানলার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীর পায়ে ঘুরে এলো ঘরের কোনায় রাখা একটা টেবিলের দিকে। দেখলাম টেবিলের উপর ধুলো জমেছে, কিন্তু একপাশে সামান্য একটা জায়গা পরিষ্কার। সত্যব্রত আঙুল ছুঁয়ে বললেন, রমাপ্রসাদ বাবু পাশেই বসেছিলেন, হয়তো কিছু লিখছিলেন অথবা কিছু পড়ছিলেন। আপনি কি জানেন তার পড়ার অভ্যাস ছিল? নীলমাধব একটু ভেবে বললেন, দাদা খুব বেশি বই পড়তেন না, তবে ব্যবসার কাজকর্মের খাতা কলমে তো ডুবে থাকতেন প্রায়ই। সত্যব্রত মাথা নাড়লেন। তাহলে এখানে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ নথি ছিল যা তিনি লিখছিলেন বা পড়ছিলেন। আমি টেবিলের ওপর ভালো করে দেখলাম। কিছু কাগজ পড়ে আছে এলোমেলো, কয়েকটা চিঠির খাম আর একটা খোলসা করা ইঙ্কওয়েল। কিন্তু সত্যব্রত সেগুলোর দিকে বিশেষ মনোযোগ দিল না, বরং আলতো করে আঙুল বোলালো টেবিলের ধুলো পড়া অংশে। তারপর জানালার কিনারে হাত রাখল। জানলাটা খুলে দাও তো। আমি এগিয়ে গিয়ে জানলার কপাট খুলে দিলাম। বাইরে তখন কুয়াশায় ঢাকা রাত। রাস্তার ধারে লণ্ঠনের মৃদু আলো ঝাপসা ছায়া ফেলে রেখেছে। সত্যব্রত বাইরের দিকে তাকিয়ে খানিকক্ষণ ভাবল, তারপর বলল, রমাপ্রসাদ বাবুকে হয়তো এই জানলা দিয়েই লক্ষ্য করা হচ্ছিল। নীলমাধব বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, মানে? সত্যব্রত ধীরে ধীরে বললেন, আপনার দাদা কয়েক মাস ধরে বলছিলেন কেউ তাকে অনুসরণ করছে। আপনি বলছেন তিনি রাত 8টার দিকে বেরিয়েছিলেন, কিন্তু কেউ কি নিশ্চিতভাবে তাকে বাড়ির বাইরে যেতে দেখেছে? নীলমাধব থমকে গেলেন। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, না, সেভাবে কেউ দেখেনি। মানে, আমি তো ভেবেছিলাম অন্যান্য দিনের মতোই উনি হাঁটতে গেছেন। আপনি ভেবেছিলেন? সত্যব্রত মৃদু হাসল। তাহলে এখানে আরেকটা সম্ভাবনাও থেকে যায়। হয়তো তিনি বাড়ির ভেতরেই ছিলেন এবং কোনো কারণে তাকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। তাহলে কি রমাপ্রসাদ বাবুকে অপহরণ করা হয়েছে তুমি বলতে চাও? আমি হতভম্ব হয়ে বললাম। সত্যব্রত উত্তর দিল না। জানালা থেকে সরে এসে শোবার ঘরটা ভালো করে পরখ করল। ঘরের কোনায় রাখা আলমারি, পাশের ছোট্ট বুকশেলফ এবং দেওয়ালে ঝোলানো একটা পুরনো ছবি বারবার দেখল। আমি দেখলাম ছবিটা বেশ অদ্ভুত। একটা কালো স্যুট পরিহিত পুরুষ, গম্ভীর মুখ, চোখে যেন এক চাপা আতঙ্ক। কার ছবি এটা? সত্যব্রত জিজ্ঞাসা করল। নীলমাধব কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, আমাদের দাদুর ছবি, গিরিশচন্দ্র বসু। উনি এই বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন। এই বিরাট ব্যবসা ওরই গড়ে তোলা। সত্যব্রত ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আমি জানি ও যখন কোনো কিছুর দিকে মনোযোগ দেয় তখন কিছু না কিছু রহস্য সেখানে থাকেই। আপনার দাদা কি কখনো বলতেন তিনি তার বাবার মতো হতে চান না? সত্যব্রত হঠাৎ প্রশ্ন করলেন। আপনি কি করে জানলেন? আপনি কি করে জানলেন? আপনি কি করে জানলেন?
হ্যাঁ, মানে দাদা বারবারই বলতেন তিনি কখনো দাদুর মতো হবেন না, কিন্তু মানে আপনি জানলেন কি করে? আমিও অবাক হয়ে সত্যব্রতের দিকে তাকালাম। সে তখন ছবিটার ঠিক নিচে রাখা একটা টেবিলের দিকে এগিয়ে গিয়ে আলতো করে টোকা দিল। খটখট শব্দ হলো, যেন কাঠের নিচে ফাঁপা কিছু আছে। আমাকে বলল, রজত, এদিকে এসো একবার। হ্যাঁ, এটা সরিয়ে দেখো তো একটু। আমি টেবিলের উপর রাখা কাগজগুলো সরিয়ে ফেললাম, তারপর কাঠের টেবিলটাকে ধাক্কা দিলাম। কিছুক্ষণ ধাক্কাধাক্কি করার পর নিচের একটা গোপন ড্রয়ার খসে পড়ল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা পুরনো ধাতব বাক্স। নীলমাধব বিস্ময়ে বলে উঠলেন, এটা তো দাদার লকার। সত্যব্রত বাক্সটা হাতে তুলে নিয়ে খুলে দেখল, ভেতরে পুরনো কয়েকটা দলিল, একটা পুরনো সোনার ঘড়ি, আর কয়েকটা ধুলো পড়া চিঠি। তারপর চিঠিগুলো হাতে নিয়ে চোখ বোলাতে লাগলো তার উপর, আর আমি সত্যব্রতের চোখে দেখলাম এক রহস্যময় ঝিলিক। এখানেই রয়েছে রহস্যের সূত্র। কি লেখা আছে চিঠিতে? আমি উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করে ফেললাম। এসব তোমার পড়ার দরকার নেই রজত, তবে এটা আমি বলতে পারি, রমাপ্রসাদ বাবু নিখোঁজ হননি। তিনি পালিয়ে যেতে পারেন। কি বলছো? উনি স্বেচ্ছায় পালিয়ে গেলেন? আমি চমকে উঠলাম। সত্যব্রত মৃদু হেসে বলল, হয়তো, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, যদি পালালেন তো পালালেন কেন? আর যদি স্বেচ্ছায় চলে গিয়ে থাকেন তাহলে রক্তমাখা বোতামটা করতে গিয়ে এলো। নীলমাধব বেশ হতভম্ব হয়ে পড়লেন। আমিও অনুভব করলাম রহস্য গভীর হচ্ছে। সত্যব্রত ধীর স্বরে বলল, আমাদের এখন দুটো কাজ করতে হবে। এক, রমাপ্রসাদ বাবুর অতীত খুঁটিয়ে দেখা দরকার, কারণ এই রহস্যের মূল সেখানে লুকিয়ে থাকার সম্ভাবনা প্রবল। আর দুই, আমাদের খুঁজে বের করতে হবে যিনি তাকে অনুসরণ করছিলেন তিনি আসলে কি। সত্যব্রত একে একে রহস্যের সব পরতি হয়তো খুলে ফেলবে, সে আমি জানি, কিন্তু আমার প্রশ্ন, শেষ পর্যন্ত সত্য কোনটা? রাত্রি তখন গভীর। বাগবাজারের বাড়ির চারপাশ নিস্তব্ধ। দূর থেকে ট্রামের একটানা খটখট শব্দ আসছে, যেন এই রহস্যময় রাতের নীরবতা ভেঙে দিতে চায় সে। স্তব্ধতা ভেঙে জানান দিতে চায় তার অস্তিত্ব মৃত ঘুমন্ত কলকাতার বুকে। আমি সত্যব্রত আর নীলমাধব বসু বসে আছি বাড়ি বৈঠকখানা। টেবিলের উপর পড়ে থাকা সেই পুরনো ধাতব বাক্স আর তার ভেতর থেকে পাওয়া চিঠিগুলো তখনও এক অদ্ভুত রহস্যের আভাস দিচ্ছে। সত্যব্রত চিঠিগুলোর পাতা উল্টোচ্ছে, মাঝে মাঝে চোখ সরু করে কিছু একটা পড়ছে, আবার কখনো গভীর চিন্তায় মগ্ন হচ্ছে। নীলমাধব উৎকণ্ঠিত স্বরে বললেন, কি আছে এই চিঠিগুলোয় মুখার্জিদা? আপনি কিছু পারলেন বের করতে? সত্যব্রত ধীরে সুস্থে মাথা তুলল। তার চোখে তখন খেলা করছে এক অন্যরকম স্থিরতা। চিঠিগুলোর ভাষা অদ্ভুত। কিছু কিছু অংশ বোঝা যাচ্ছে, কিছু অংশ আবার বেশ ইঙ্গিতপূর্ণ। তবে এর মধ্যে যে রহস্য লুকিয়ে আছে তা স্পষ্ট। আমি অধৈর্য হয়ে বললাম, আরে তাতে কি বোঝা গেল? রমাপ্রসাদ বাবু কি স্বেচ্ছায় পালিয়ে গেছেন নাকি তাকে কেউ সরিয়ে দিয়েছে? তুমি এইটা আমায় বলো। চিঠিতে যে রহস্য আছে সে তো আমরাও জানি। সত্যব্রত কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীর স্বরে বলল, কিন্তু আমি যদি বলি এই দুইয়ের মাঝে আরো একটা সম্ভাবনা আছে? মানে?
এই চিঠিটা দেখো। সত্যব্রত হাতের চিঠিগুলো টেবিলে রাখলো। তারপর মোমবাতির আলোয় তার মধ্যে থেকে একটা বিশেষ চিঠি তুলে ধরল। কাগজের রং হালকা হলদে, অক্ষরগুলো বেশ স্পষ্ট, আর ভাষা অদ্ভুত। দেখো, এটা লিখছেন রমাপ্রসাদ বাবু নিজে। চিঠিটা সম্ভবত নিখোঁজ হওয়ার একদিন আগে লেখা। এখানে তিনি লিখছেন, আমার অতীত আমাকে ধাওয়া করছে। আমি জানি এটা থেকে মুক্তি নেই। যদি কিছু ঘটে তাহলে উত্তর খোঁজো পুরনো নথিতে, সত্য লুকিয়ে সেখানে। এটা কিসের ইঙ্গিত? আমি জিজ্ঞাসা করলাম। রমাপ্রসাদ বাবুর অতীত সম্পর্কে আমাদের আরো জানতে হবে। এটা হচ্ছে আসল কথা। এখন প্রশ্ন, এই পুরনো নথি বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন, আর কোন অতিথি বা তাঁর পিছু নিয়েছে? সত্যব্রত বলল। নীলমাধব কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমাদের পারিবারিক ব্যবসার ইতিহাস খুব পুরনো। দাদু একসময় ব্যবসার প্রসারে বহু ঝুঁকি নিয়েছিলেন, তবে বাবা এসবের কিছুই গ্রহণ করেননি। তিনি শান্ত স্বভাবের মানুষ ছিলেন, কিন্তু দাদা সবসময় দাদুর ছায়ার ভেতর বাঁচতেন। সত্যব্রত মৃদু হাসল। তাহলে কি গিরিশচন্দ্র বসুর কোনো পুরনো শত্রু আজ রয়ে গেছে, অথবা কোনো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা? নীলমাধব কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, একটা নাম শুনেছিলাম ছোটবেলায়, হরিনারায়ণ দত্ত। দাদু একসময় এই ব্যক্তির সাথে ব্যবসায়িক প্রতিযোগিতায় লিপ্ত ছিলেন। শোনা যায় একসময় হরিনারায়ণ দত্ত দেউলিয়া হয়ে পড়েছিলেন এবং তারপর তিনি অন্তর্ধান করেন। হরিনারায়ণ দত্তের সম্পর্কে আরো কিছু তথ্য জানা চাই, সত্যব্রত গভীর স্বরে বলল। হয়তোবা রহস্যের সূত্র সেখানেই লুকিয়ে। তাহলে আমাদের করণীয় কি এখন? আমি জিজ্ঞাসা করলাম। সত্যব্রত উঠে দাঁড়াল। আগামীকাল সকালে আমরা হরিনারায়ণ দত্ত সম্পর্কে আরো কিছু খোঁজ নেব। আর তোমাকে একটা কাজ করতে হবে রজত। থানায় গিয়ে তুমি খোঁজ নাও, পুলিশ আদৌ রামাপ্রসাদ বাবুর ব্যাপারে নতুন কোনো তথ্য পেয়েছে কিনা। আমি মাথা নাড়লাম। সত্যব্রত কোনো সিদ্ধান্ত নিলে সেটা সাধারণত ব্যর্থ হয় না। সকালবেলা আমরা তিনজন বেরিয়ে পড়লাম। সত্যব্রত আর নীলমাধব গেলেন ব্যবসায়ী মহলে খোঁজ নিতে, আর আমি থানার উদ্দেশ্যে। কলকাতা পুলিশের দারোগা বরেনবাবু আমাকে ভালো করেই চেনেন, কারণ আগেও আমি সত্যব্রতর সাথে বহু কেসে পুলিশকে সাহায্য করেছি। তিনি আমাকে দেখে চমকে উঠলেন। আরে রজতবাবু, আপনি এখানে কিছু জানতে এসছেন নাকি? আমি বিনীতভাবে বললাম, হ্যাঁ দারোগা বাবু, রমাপ্রসাদ বসুর ব্যাপারে কিছু নতুন তথ্য কি আপনারা পেয়েছেন? দারোগা বাবু কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, আসলে একটা অদ্ভুত তথ্য পাওয়া গেছে। গত রাতে কেউ একজন গঙ্গার ধারে রমাপ্রসাদ বসুকে দেখতে পেয়েছে বলে দাবি করেছে। কি বলছেন কি, উনি বেঁচে আছেন? আমি বিস্ময়ে বলে উঠলাম। দেখুন, সেটা আমরা নিশ্চিত নই, কিন্তু সাক্ষী বলছেন তিনি একজন লোককে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, যার হুবহু রমাপ্রসাদ বাবুর মতোই চেহারা। কিন্তু তিনি যখন কাছে যান তখন লোকটা অন্ধকারে মিলিয়ে যায়। আমি সত্যব্রতকে খবর দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। রহস্যের নতুন মোড় পাওয়া গেছে। সন্ধ্যার সময় আমরা তিনজন গঙ্গার ধারে হাজির হলাম। জায়গাটা নির্জন, কুয়াশাচ্ছন্ন। আমি অনুভব করলাম এখানে যেন একটা চাপা অস্থিরতা রয়েছে। সত্যব্রত গভীর দৃষ্টিতে চারপাশ দেখল। রমাপ্রসাদ বাবু যদি এখানে এসে থাকেন, তবে তিনি নিশ্চয়ই কোনো কারণে লুকিয়ে আছেন। আমরা খোঁজাখুঁজি করতে লাগলাম, কিন্তু কোনো কিছুই পাওয়া গেল না। তারপরে হঠাৎ এক মুহূর্তে দূরে এক অন্ধকার গলিতে একটা ছায়া মূর্তি দৃষ্টিগোচর হল।
সত্যব্রত দ্রুত ফিসফিসিয়ে বলল, চলো অনুসরণ করি। আমি আর নীলমাধব নিঃশব্দে তার পেছনে চললাম। ছায়ামূর্তিটা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছিল। তারপর আমাদের উপস্থিতি টের পেতেই হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা করল। সত্যব্রত সঙ্গে সঙ্গে বলল, চলো তোমরা ওদিক থেকে যাও, আমি এদিক থেকে আসছি। আমরা ছুটে গেলাম। ছায়ামূর্তিটা তখন একটা গলির ভেতর ঢুকে পড়েছে। আমি আর নীলমাধব একদিক থেকে ঢুকলাম, আর সত্যব্রত অন্য দিক থেকে। কিছুক্ষণ পর আমরা যখন তাকে ধরতে গেলাম, তখন দেখলাম মাটিতে পড়ে আছে একটা রুমাল, আর তার উপর লালচে দাগ। সত্যব্রত তা হাতে তুলে নিয়ে বলল, এটা রমাপ্রসাদ বাবুর রুমাল। তার মানে তিনি এখানেই ছিলেন এবং হয়তো আহত অবস্থায় আছেন। চলো, আমাদের তাকে দ্রুত খুঁজে বার করতে হবে। কলকাতার রাত তখন নিস্তব্ধ। হাওয়া বইছে ধীরে, কিন্তু তার মধ্যে যেন এক অজানা রহস্যের সুর। আমরা তিনজন দাঁড়িয়ে আছি সেই গলির মোড়ে, যেখানে মাত্র কয়েক মুহূর্ত আগে এক অদ্ভুত ছায়ামূর্তি হারিয়ে গেল অন্ধকারের গহ্বরে। সত্যব্রত তখনও হাতে ধরা রক্তমাখা রুমালটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। স্নায়ুচাপে অধীর হয়ে আমি জিজ্ঞাসা করলাম, তোমার কি মনে হয় এটা রমাপ্রসাদ বাবুর রক্ত? সত্যব্রত কিছুক্ষণ চুপ করে থাকল। তার চোখে সেই পরিচিত ভাব, যখন সে কোনো জটিল রহস্য উন্মোচনের দ্বার প্রান্তে থাকে। তারপর ধীর স্বরে বলল, এটা তার রুমাল সন্দেহ নেই, কিন্তু এই রক্ত তার না কারো অন্যের, সেটাই প্রশ্ন। নীলমাধব তখন উদ্বেগে কাঁপছেন। আমার দাদা কি তবে আহত হয়েছেন? উনি বেঁচে আছেন তো? সত্যব্রত তার দৃষ্টি সরিয়ে নিল গলির অন্ধকার পথের দিকে। আমাদের খুঁজতে হবে। আমরা দ্রুত এগিয়ে গেলাম। গলিটা সংকীর্ণ, দুপাশে পুরনো বাড়ি, যেগুলোর দেওয়ালে লেগে আছে সময়ের ছাপ। কোথাও একটা পানের পিক শুকিয়ে লালচে দাগ ফেলেছে, কোথাও ঝুলে আছে বিদ্যুতের পুরনো তার। রাতের অন্ধকারে এসব দৃশ্য আরো রহস্যময় হয়ে উঠেছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ সত্যব্রত থেমে গেল, মাটির দিকে তাকিয়ে বলল, রক্তের দাগ দেখতে পাচ্ছ? আমি আর নীলমাধব নিচু হয়ে দেখলাম। সত্যি গলির কাঁচা মাটিতে কিছুটা রক্তের দাগ শুকিয়ে আছে এবং সেগুলো ছড়িয়ে রয়েছে একটা নির্দিষ্ট দিক বরাবর। সত্যব্রত দ্রুত বলল, এই পথে কেউ একজন গেছে আহত অবস্থায়। আমরা যদি তাড়াতাড়ি এগোই, তাকে খুঁজে পেলেও পেতে পারি। আমরা সতর্ক হয়ে সামনে এগোতে থাকলাম। পথটা ঘুরতে ঘুরতে শেষ হয়েছে এক পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে। বাড়িটা এক সময় ছিল আভিজাত্যপূর্ণ, কিন্তু আজ দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপের মতো। জানালার কপাট ভাঙা, দরজার উপর শ্যাওলা জমেছে। নীলমাধব কাঁপা কাঁপা স্বরে বললেন, আরে এই বাড়িটা, এ তো আমি চিনি। বহু বছর আগে এখানে এক ব্যবসায়ী পরিবার থাকতো। তারপর একদিন তারা চলে যায়, হঠাৎ চলে যায়। সত্যব্রত তার পকেট থেকে একটা টর্চ বার করে ফেলল। আলো ফেলে দেখল দরজার গোড়ায় মাটিতে রক্তের দাগ। আমাদের দিকে ফিরে বলল, আমি নিশ্চিত যাকে আমরা খুঁজছি সেই বাড়ির ভেতর। তোমরা প্রস্তুত? গলা একটা অস্পষ্ট শিরশিরানি অনুভব করলাম আমি। বাড়ির ভেতর কি অপেক্ষা করছে আমরা কেউ জানি না, তবে সত্যব্রতকে দেখে সাহস পেলাম। সে নিঃশব্দে দরজার কপাট ঠেলে ভেতরে ঢুকে পড়ল। তাকে অনুসরণ করলাম আমরা। ভেতরে ঢুকতেই একটা ভ্যাপসা গন্ধ আমাদের নাকে এসে লাগলো।
বাতাসের মধ্যে ধুলো আর পুরনো কাঠের গন্ধ। মেঝের উপর ছড়িয়ে আছে কাগজের টুকরো। ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে। সত্যব্রত সাবধানে চারপাশ পর্যবেক্ষণ করতে লাগলো। টর্চের আলো ফেলে দেখল ঘরের এক কোনায় পুরনো কাঠের বাক্স রাখা, আর তার পাশে ছড়িয়ে আছে কিছু ছেঁড়া কাপড়। আমি নিচু হয়ে কাপড়ের একটা অংশ তুলে দেখলাম, আরে এটা তো রমাপ্রসাদ বাবুর পাঞ্জাবির অংশ। নীলমাধব ছুটে এসে বললেন, তাহলে দাদা এখানেই ছিলেন? সত্যব্রত কিছু বলল না, একটুখানি ভ্রু কুঁচকে দেখল ঘরের অন্য পাশ। আমি দেখলাম সেখানে একটা দরজা আধ খোলা অবস্থায় পড়ে আছে, যেন কেউ তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। ধীরে ধীরে সত্যব্রত সেই দরজার দিকে এগোলো। আমরা নিঃশ্বাস বন্ধ করে তাকে অনুসরণ করলাম। দরজাটা খুলতেই দেখা গেল একটা সংকীর্ণ সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। এটা কোথায় যায়? আমি ফিসফিস করে জিজ্ঞাসা করলাম। সত্যব্রত অন্ধকারের মধ্যে গভীরভাবে তাকিয়ে বলল, এ বাড়ির একটা গোপন দলা আছে, যেটা বাইরে থেকে বোঝা যায় না। আমাদের গা ছমছম করে উঠল। সত্যব্রত টর্চের আলো ফেলে ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলো। সিঁড়ির ধাপে ধাপে ধুলো জমে গেছে। বহু বছর ধরে কেউ এদিকে আসেনি, কিন্তু রক্তের দাগগুলো রয়েছে, যা নিশ্চিত করছে কেউ এখানে এসেছে, হয়তো রমাপ্রসাদ বাবু। আমরা নিচে পৌঁছতেই একটা অদ্ভুত দৃশ্য আমাদের চোখের সামনে উদ্ভাসিত হলো। এক কোণে পড়ে আছেন এক ব্যক্তি, নিস্তেজ, রক্তে ভেজা কাপড়, নিঃশ্বাস খুব ক্ষীণ, এবং তিনি আর কেউ নন, রমাপ্রসাদ বসু। নীলমাধব চিৎকার করে উঠলেন, দাদা! আমি হতবাক হয়ে গেলাম। আমরা এতদিন ধরে যাকে খুঁজছি, তিনি এখানে বন্দী হয়ে আছেন। কে তাকে এখানে বন্দী করলো? কেন? সত্যব্রত দ্রুত তার কাছে গিয়ে নাড়াচাড়া করলেন। জীবিত আছেন, তবে খুব দুর্বল। দ্রুত বাইরে কোথাও নিয়ে যেতে হবে। আমি তাকে ধরতে গেলাম, কিন্তু তখনই পেছনে হালকা একটা শব্দ হলো। আমরা সবাই ঘুরে তাকালাম। দেখলাম আবছা অন্ধকারে দাঁড়িয়ে আছে আরেকজন পুরুষ। তার মুখ অর্ধেক ঢেকে আছে ছায়ায়, চোখ জোড়া জ্বলছে, হিংস্র চোখ। সত্যব্রত শান্ত স্বরে বলল, আপনিই তাহলে এই ঘটনার আসল সূত্রধর? লোকটা ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি ফুটিয়ে বলল, বহু কষ্ট করে সত্যের কাছে এসেছেন মশাই, কিন্তু সত্যটা জানার পর ফিরে যেতে পারবেন তো? আমার শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত হয়ে গেল। এই রহস্যের আসল কুশীলব তাহলে সামনে এসে পড়েছে। কিন্তু সে কে? কেন সে রমাপ্রসাদ বাবুকে এখানে আটকে রেখেছিল? রহস্যের সমাধান কি সত্যব্রত করে ফেলেছে? অন্ধকার স্যাঁতস্যাঁতে সেই ঘরের মধ্যে তখন শ্বাসরোধকারী নীরবতা। রমাপ্রসাদ বসু মাটিতে পড়ে আছেন, রক্তাক্ত নিস্তেজ, আর তার সামনে দাঁড়িয়ে রয়েছে এক ছায়ামূর্তি। চোখে অদ্ভুত ঝিলিক, ঠোঁটে এক অজ্ঞাত পরিচয়ের ঠান্ডা হাসি। আমি আর নীলমাধব হতবাক, কিন্তু সত্যব্রত মুখার্জি পুরোপুরি স্থির। তার চোখ দুটো ধারালো ছুরির মতো অপরিচিত লোকটির চেহারায় গেঁথে রয়েছে। আপনারা সত্যের অনেকটা কাছে পৌঁছে গেছেন, কিন্তু সত্য এত সহজে ধরা দেয় না মশাই, লোকটা ধীর কণ্ঠে বলল। তবে সত্য পালিয়ে যায় না, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, তারপর তাকে ছোঁয়া যায়, সে নিজেই ধরা দেয়। আপনি হরিনারায়ণ দত্তের লোক নাকি? সত্যব্রত মৃদু হেসে বলল। লোকটার চোখ এক মুহূর্তের জন্য সংকুচিত হলো, তারপর বলল, হরিনারায়ণ দত্ত? সে তো বহুদিন আগেই মরে গেছে। সত্যব্রত গম্ভীর স্বরে বললে, মৃত মানুষের ছায়া কি ফিরে আসে, নাকি অতীতের অগ্নিশিখা এখনো থেকে থেকে জ্বলছে? লোকটি এবার যেন সামান্য বিরক্ত হলো।
আপনারা যা বুঝার তা তো বুঝেই গেছেন। তাহলে এখানে আর থাকার প্রয়োজন নেই। যান, রমাপ্রসাদ বাবু বেঁচে আছেন, তাকে নিয়ে চলে যান। আমি চমকে উঠলাম। এই কি ধরনের আচরণ! এতক্ষণ ধরে লুকোচুরি খেলার পর এখন এত সহজে ছেড়ে দিচ্ছে। সত্যব্রত বলল, আপনার পরিকল্পনা কি ছিল? তাকে হত্যা করার? লোকটা মাথা নাড়ল। হত্যা করার প্রয়োজন নেই, একটু দূরে সরিয়ে রাখার দরকার ছিল, এই যা। নীলমাধব ক্ষোভে ফেটে পড়লেন। আপনারা দাদাকে কেন ধরে রেখেছিলেন? কি চেয়েছিলেন বলুন তো আপনারা? লোকটি এবার গম্ভীর হয়ে বলল, আমি কেবল একজন দূত। যিনি প্রকৃত পরিকল্পনাকারী তিনি সামনে আসতে চান। তবে আপনি যদি একান্তই সত্য জানতে চান তাহলে আপনার পারিবারিক ইতিহাস ঘেঁটে দেখুন। এই কথা বলে সে হঠাৎই পেছনের অন্ধকার গলির দিকে দৌড় দিল। আমি চিৎকার করে উঠলাম, আরে ধরো ধরো, ও পালাচ্ছে। কিন্তু সত্যব্রত কোনো তাড়া দেখালো না। সে ধীরে সুস্থে রমাপ্রসাদ বাবুর দিকে এগিয়ে গেল। তারপর বলল, ও পালাক, যা জানার তা জানা হয়ে গেছে। কিন্তু আমরা তো রহস্যের কুলকিনারা করতেই পারিনি। সত্যব্রত এক ঝলক হাসল। সব রহস্য রাতারাতি উন্মোচিত হয় না রজত, দু একটা জট খুলতে সময় লাগে। আমরা রমাপ্রসাদ বসুকে নিয়ে ফিরে এলাম ওদের পারিবারিক বাড়িতে। তিনি তখনও দুর্বল, চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। প্রচুর রক্তক্ষরণ হয়ে গিয়েছে। ডাক্তার এসে ওষুধ দিলেন, কিন্তু আসল ওষুধের প্রয়োজন ছিল মনের জন্য, সত্যের স্পষ্টতা। সত্যব্রত ধীরে ধীরে বলল, তাহলে এবার আপনি আমাদের বলুন, কি এমন ঘটনা ঘটেছিল যে আপনাকে গায়েব করে দেওয়া হয়েছিল? রমাপ্রসাদ বসু কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর গভীর শ্বাস নিয়ে বললেন, তোমরা যদি সত্য জানতে চাও তবে আমাকে আমার বাবার কাহিনী বলতে হবে। নীলমাধব বিস্মিত হয়ে বললেন, দাদুর? রমাপ্রসাদ মাথা নেড়ে বললেন, হ্যাঁ বাবা, আমার বাবা ছিলেন এক বিশাল ব্যবসায়ী। কিন্তু তিনি শুধুই একজন ব্যবসায়ী তো ছিলেন না, তিনি ছিলেন একজন নির্মম ব্যক্তি। টাকা পয়সার জন্য তিনি কিছুতেই পিছপা হতেন না। আমি আর সত্যব্রত চুপচাপ শুনছিলাম। হরিনারায়ণ ছিল বাবার প্রতিদ্বন্দ্বী। তারা একই ব্যবসাতেই ছিল, আর দুজনের মধ্যে ছিল প্রবল রেষারেষি। তারপর একদিন হঠাৎ করে হরিনারায়ণ নিখোঁজ হয়ে যায়। সে সময় বাবা কিছু বলেননি, কিন্তু বছর খানেক পর তিনি সম্পূর্ণভাবে তার ব্যবসা দখল করে নেন। সত্যব্রত এবার বলল, তাহলে কি গিরিশচন্দ্র বসু হরিনারায়ণ দত্তের অন্তর্ধানের পেছনে দায়ী ছিলেন? রমাপ্রসাদ এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, আমি জানি না, তবে কয়েক মাস আগে আমি কিছু পুরনো কাগজপত্র ঘাঁটতে গিয়ে বাবার লেখা কিছু নোট পাই, যেখানে ইঙ্গিত ছিল যে হরিনারায়ণ দত্তকে
শেষ করে দেওয়া হয়েছিল এবং সেই হত্যা পরিকল্পনায় বাবার হাত ছিল। নীলমাধব বিস্ময়ে চিৎকার করে উঠলেন, দাদু খুনি ছিল? রমাপ্রসাদ বললেন, আমি জানি না, নিশ্চিতভাবে আমি কিছুই জানি না, কিন্তু কোনো একভাবে হরিনারায়ণের পরিবার আমার ব্যাপারে জানতে পারে। তারা ভাবে আমি যদি এই সত্য জেনে ফেলি তাহলে আমি বাবার মতোই নিষ্ঠুর হয়ে উঠব এবং বাবার সম্পত্তির উত্তরাধিকারী হব। তাই তারা আমাকে সরিয়ে দিতে চেয়েছিল। সত্যব্রত বলল, এটা তাহলে একটা প্রতিশোধের গল্প, যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে গড়িয়ে চলছে। রমাপ্রসাদ বাবু আস্তে আস্তে উঠে বসে বললেন, তাহলে এবার আমি নিরাপদ তো? সত্যব্রত কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আপনার জন্য বিপদ হয়তো কেটে গেছে আপাতত, কিন্তু আপনি এখন দুটো পথের সামনে দাঁড়িয়ে। একটা পথ আপনাকে আপনার বাবার মতো লোভের দিকে নিয়ে যাবে, আর অন্যটা আপনাকে সত্যের পথে ফিরিয়ে আনবে। রমাপ্রসাদ বাবু যেন চিন্তায় পড়ে গেলেন। আমি চুপ করে সত্যব্রতের দিকে তাকিয়ে রইলাম। অবশেষে রহস্য উন্মোচিত হল, কিন্তু তার ছায়া কি একেবারে মুছে গেল? সত্যব্রত ধীর পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়াল। বাইরে তখন সকালের সূর্য উঠেছে। মৃদুস্বরে বলল, কাহিনী হয়তো শেষ হল, কিন্তু অতীত কখনো মুছে যায় না। প্রতি মুহূর্তই অতীত, প্রতি মুহূর্তই বর্তমান, প্রতি মুহূর্তই ভবিষ্যৎ। ছাপ থেকে যায় মানুষের চরিত্রে, তার সিদ্ধান্তে, তার আগামীতে। বাইরে কলকাতার পথ ধীরে ধীরে সরগরম হয়ে উঠছিল। ট্রামের খটখট শব্দ, মানুষের হাঁটা চলা, সব মিলিয়ে যেন এক নতুন দিনের সূচনা। রহস্যের সমাধান হল, কিন্তু সত্যব্রত মুখার্জি জানেন এ শহরের প্রতিটা গলিতে, প্রতিটা ছায়ার নিচে আরো অনেক গল্প লুকিয়ে আছে, যার অনেকগুলো হয়তো তার অনুসন্ধানী দৃষ্টি খুঁজে দেবে একদিন। সকালের আলো তখন কলকাতার গলিঘুঁজিতে ছড়িয়ে পড়েছে। রাতভর টানটান উত্তেজনার পর এক পশলা নরম হাওয়া যেন শহরের ওপর দিয়ে বয়ে চলেছে, কিন্তু আমাদের মনে সেই প্রশান্তি নেই। বসু পরিবারের অন্ধকার ইতিহাস আমাদের সামনে উন্মোচিত, তবুও রহস্যের ছায়া ঘিরে রেখেছে আমাদের। আমি রজত সেন, সত্যব্রত মুখার্জির সঙ্গী। বহুবার জটিল রহস্যের জালে জড়িয়েছি, কিন্তু আজকের এই ঘটনার অভিঘাত অন্যরকম। মানুষের অতীত তার স্মৃতিতেই নয়, তার ভবিষ্যতের ছন্দও বদলায়। গিরিশচন্দ্র বসুর অতীত, হরিনারায়ণ দত্তের রহস্যজনক অন্তর্ধান, আর রমাপ্রসাদ বসুর নিখোঁজ হয়ে যাওয়ার কাহিনী যেন এক সুতোয় গাঁথা, যার শেষ কোথায় তা এখনো আমাদের অজানা। সত্যব্রত তখনও বসুদের বৈঠকখানার জানালায় দাঁড়িয়ে গভীর চিন্তায় নিমগ্ন। তার চোখে মুখে তেমন আবেগ নেই, কিন্তু আমি জানি তার মস্তিষ্কে এখন রহস্যের অমীমাংসিত প্রশ্নগুলো ঘুরপাক খেয়ে যাচ্ছে। এই কেস কিন্তু এখানেই শেষ নয়। হঠাৎ সত্যব্রত বলল, মানে?
রমাপ্রসাদ বসু কেন হঠাৎ অপহৃত হলেন সেটার কেবল একটা দিকই আমরা জেনেছি, কিন্তু আরেকটা প্রশ্ন তো আছে, যিনি তাকে ধরে রেখেছিলেন তার মূল উদ্দেশ্য কি ছিল? প্রতিশোধ, কাজ হাসিল, নাকি অন্য কিছু? নীলমাধব তখনও দাদার পাশে বসে আছেন। তিনি উদ্বিগ্ন স্বরে বললেন, আপনি কি বলতে চাইছেন মুখার্জিদা? সত্যব্রত আস্তে আস্তে বললেন, হরিনারায়ণ দত্তের পরিবার যদি প্রতিশোধ নিতে চাইত তাহলে এত বছর অপেক্ষা করতে বলে মনে হয় না, আরো আগেই কিছু একটা করত। আমি মাথা চুলকে বললাম, তাহলে এতদিন চুপ ছিল কেন? হয়তো এতদিন অপেক্ষা করছিল কোনো নির্দিষ্ট কারণের জন্য। আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। বসু পরিবারের সম্পত্তি, ব্যবসা, পুরনো প্রতিদ্বন্দ্বিতা সবকিছুই পরস্পর সম্পর্কযুক্ত এবং এই রহস্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। আর একটা প্রশ্ন থেকে যায়। সত্যব্রত বলল, যে লোকটার মুখোমুখি আমরা হয়েছিলাম গতকাল রাতে, সে গেল কোথায়? আমরা দুপুর নাগাদ রমাপ্রসাদ বসুকে বিশ্রামে রেখে বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম গন্তব্য ছিল উত্তর কলকাতার এক পুরনো ব্যবসায়ীদের আড্ডা, বাগবাজার ট্রেডার্স ক্লাব। সেখানে বহু ব্যবসায়ী একত্র হন, পুরনো খবরাখবর বিনিময় করেন, নতুন চুক্তির পরিকল্পনা করেন। সত্যব্রত আমাকে একপাশে নিয়ে বলল, এখানে হয়তো আমরা এমন কারো খোঁজ পেতে পারি যারা হরিনারায়ণ দত্তের পরিবারের বর্তমান সদস্যদের সম্পর্কে কিছু জানে। ক্লাবে ঢুকে দেখি কয়েকজন বৃদ্ধ লোক গম্ভীরভাবে আলোচনায় ব্যস্ত। কেউ পুরনো স্টক মার্কেটের হিসেব নিকেশ করছেন, কেউ ব্রিটিশ আমলের ব্যবসার গল্প বলছেন। আমরা এক বৃদ্ধ ব্যক্তির সামনে বসলাম। তার নাম জনার্দন মিত্র। এক সময় তিনি বসুদের প্রতিদ্বন্দ্বী ছিলেন, এখন শুধুই একজন পরামর্শদাতা। সত্যব্রত বিনীত স্বরে বলল, জনার্দন বাবু, আপনি হরিনারায়ণ দত্তের নাম শুনেছেন আশা করি। জনার্দন মিত্র একটু চমকে উঠে বললেন, সে তো বহু বছর আগেই চলে গেছিল। কি ব্যাপার, হঠাৎ তার নাম তুললেন কেন? সত্যব্রত মৃদু হাসল। আমি শুনেছি তার পরিবার এখনো কোথাও আছে এবং তারা বসুদের বিরুদ্ধে পুরনো ক্ষোভ পুষে রেখে দিয়েছে। আমি জানি হরিনারায়ণ একটা ছেলে ছিল, নাম ছিল হরিপদ দত্ত। সে তো ছোটবেলায় হারিয়ে যায়। কিছুদিন আগে কেউ একজন বলছিল সে নাকি আবার ফিরে এসেছে। এই মল্লিক, কে গো? হ্যাঁ, ওই যে হরিপদ। আপনি জানেন না তিনি এখন কোথায়? জনার্দন মিত্র মাথা নাড়ে বললেন, হ্যাঁ, ওই মল্লিকের কাছেই শুনেছিলাম কিছুদিন আগে হরিপদ নাকি ব্যবসায়িক জগতে ঢোকার চেষ্টা করছিল। এর বেশি মল্লিক আপনাকে কিছু বলেছে? না না, এটুকুই। আমি আর তেমন কিছু জানি না, জানলে তো বলতাম আপনাদের। তাহলে আমাদের গন্তব্য এখন হরিপদ দত্ত? সত্যব্রত উঠে দাঁড়ালো। সন্ধ্যার সময় আমরা হরিপদের খোঁজ করতে বেরোলাম। অনুসন্ধানের সূত্র ধরে পৌঁছলাম চিতপুরের এক পুরনো গুদামে, যেখানে একটা নতুন কোম্পানি খুলেছে, দত্ত ট্রেডিং নামে। গুদামের সামনে পৌঁছতেই দেখি ভেতর থেকে চাপা আওয়াজ আসছে। সত্যব্রত আমাকে ইশারায় চুপ থাকতে বলল, তারপর ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে উঁকি দিল। আমরাও দিলাম। ভেতরে আলো কম, কিন্তু স্পষ্টই দেখতে পেলাম এক দীর্ঘদেহী পুরুষ দাঁড়িয়ে আছে, চোখে ধূর্ত দৃষ্টি,
হাতের তালুতে পুরনো একটা ঘড়ি রাখা। দেখছো রজত, চিনতে পারছো ঘড়িটা? সত্যব্রত ফিসফিস করে আমাকে বলল, এটা তো রমাপ্রসাদ বসুর বাবার ঘড়ি, কিন্তু এটা এখানে এলো কি করে? ঠিক সেই মুহূর্তেই লোকটা ঘুরে তাকালো আমাদের দিকে। সে বুঝতে পেরেছে আমাদের উপস্থিতি, আর তাতেই দ্রুত সিঁড়ির দিকে ছুটতে শুরু করলো। তাকে ধরতে হবে, সত্যব্রত গর্জে উঠল। আমরা তিনজন ছুটে গেলাম। লোকটা পেছনের দরজা দিয়ে পালাতে চাইল, কিন্তু সত্যব্রতর দুর্দান্ত ক্ষিপ্রতার সামনে টিকতে পারল না। তুমি হরিপদ দত্ত, তাই তো? লোকটা ধরা পড়ে হাসল। তাহলে শেষ পর্যন্ত আমার পরিচয় ফাঁস হয়ে গেল। সত্যব্রত শান্তভাবে বলল, তুমি যদি সত্যি তোমার বাবার প্রতিশোধ নিতে চাও, তাহলে কি আর অন্য উপায় ছিল না? প্রতিশোধ নয়, এটা ছিল বিচার। তোমরা ওদের জানো না আমার বাবার সাথে কি হয়েছিল। তাহলে বলো, আমরা জানতে চাই আসল সত্যিটা কি। গুদামের বাতাস ভারী হয়ে উঠল। এই রাতের শেষে আমরা কি আরো এক নতুন সত্যের মুখোমুখি হতে চলেছি? হরিপদ দত্ত তখন সত্যব্রত মুখার্জির দৃঢ় হাতে বন্দী। গুদামের ম্রিয়মাণ আলোয় তার চোখ জোড়া জ্বলজ্বল করছে, ঠোঁটের কোণে খেলছে এক ব্যঙ্গাত্মক হাসি। চারপাশ নিস্তব্ধ, কেবল দূরে শিয়ালদহগামী ট্রামের একটানা গর্জন শোনা যাচ্ছে। আমরা সবাই অপেক্ষা করছি। এই দীর্ঘ রহস্যের শেষ অধ্যায় যেন একেবারে সামনে এসে দাঁড়িয়েছে। তাহলে বলো হরিপদ, কি হয়েছিল তোমার বাবার? হরিপদ গভীর নিঃশ্বাস নিল। তার চোখের দৃষ্টি বদলে গেল। ব্যঙ্গ বিদায় নিল, বদলে সেখানে ফুটে উঠল দুঃখ আর তীব্র ক্রোধের মিশ্রণ। জানতে চাও তোমরা? শোনো তবে। তোমরা জানো যে আমার বাবা হরিনারায়ণ দত্ত একসময় গিরিশচন্দ্র বসুর অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু প্রতিযোগিতায় হেরে গিয়ে তিনি কেবল ব্যবসা হারাননি, সম্মানও হারান। বসু পরিবারের ছায়ায় তার জীবন অন্ধকারে তলিয়ে যেতে থাকে, কিন্তু তিনি ছিলেন এক দুর্দমনীয় মানুষ। পরাজিত হতে শিখেছিলেন, কিন্তু লড়াই বন্ধ করতে শেখেননি। আমার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। গিরিশচন্দ্র বসু, তার ব্যবসায়িক জোট আর কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মিলে তাকে এক গভীর ফাঁদে ফেলে দিয়েছিল। বাবাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়, তার বিরুদ্ধে আনা হয় তছরূপ আর প্রতারণার অভিযোগ। একদিন রাতের অন্ধকারে তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান। নিখোঁজ? তার মানে কি তিনি পালিয়ে গেছিলেন? আমি বিস্ময়ে বললাম, না না না, পালাননি তিনি। পালাবার লোক তিনি ছিলেন না। তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। গিরিশ বসুর কিছু বিশ্বস্ত লোক তাকে তুলে নিয়ে যায়, আর সে রাতেই বাবাকে হত্যা করা হয়। একথায় আমরা সবাই শিউরে উঠলাম। সত্যব্রত গভীর কণ্ঠে বলল, তোমার দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারবে? পারব। হরিপদ তৎক্ষণাৎ তার পকেট থেকে একটা পুরনো কাগজ বের করল। বহু পুরনো, হলুদ হয়ে যাওয়া কাগজে কিছু শব্দ লেখা আছে। স্বীকারোক্তি। সত্যব্রত আলতো করে সেই কাগজটা হাতে নিল, মোমের আলোয় পড়তে শুরু করল। আমি উঁকি মেরে দেখলাম বসু পরিবারের এক পুরনো কর্মচারীর লেখা চিঠি, যেখানে সে লিখছে, অর্থাৎ স্বীকার করে নিয়েছে যে সে নিজেই গিরিশ বসুর নির্দেশে হরিনারায়ণ দত্তকে অপহরণ করে গঙ্গার ধারে নিয়ে গিয়েছিল, যেখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এই চিঠি পড়তেই বৈঠকখানায় যেন এক চাপা বিস্ফোরণ ঘটল। নীলমাধব
হতভম্ব হয়ে বসে পড়লেন। আমি হতচকিত দৃষ্টিতে চেয়ে রইলাম, আর সত্যব্রত তখনও স্থির, কিন্তু তার চোখের গভীরতা অতলান্তিক। এক মুহূর্ত নীরবতার পর নীলমাধব ফিসফিস করে বললেন, তাহলে তাহলে আমাদের দাদু খুনি ছিল। খুনি, খুনি, প্রতারক, একটা ভয়ঙ্কর নিষ্ঠুর ব্যক্তি। কিন্তু সবচেয়ে বড় কথা, এমন একজন মানুষ যে ক্ষমতার জন্য সবকিছু করতে পারে। হরিপদ কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল, কিন্তু একটা প্রশ্ন রয়ে যায় হরিপদ, তুমি কি ন্যায় বিচার চাইছো নাকি প্রতিশোধ? সত্যব্রত প্রশ্ন করল। হরিপদ চমকে উঠল। তোমার বাবাকে হত্যা করা হয়েছিল তা সত্যি, কিন্তু প্রতিশোধ যদি তোমার উদ্দেশ্য হয়, তবে তুমি তোমার বাবার চেয়েও নির্মম হবে। তুমি কি তা চাও? হরিপদ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর আস্তে আস্তে মাথা নামিয়ে বলল, আমি চাই সত্য প্রকাশ পাক। আমি চাই বসু পরিবারের অপকর্ম প্রকাশ্যে আসুক। আমি চাই রমাপ্রসাদ বসু তার পিতার পাপের বোঝা বইতে শিখুক। সত্য তো প্রকাশ হবে, কিন্তু প্রতিশোধের পথে নয়, ন্যায়ের পথে। তুমি যদি পুলিশের কাছে প্রমাণ দাও, তাহলে আইন বিচার করবে। আইন কি সত্যি বিচার করে? আমরা জানি না। হরিপদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বাবা আর ফিরে আসবে না, আমি জানি, কিন্তু ইতিহাস তার সত্যতা ফিরে পাক, এইটা আমি চাই। সত্যব্রত পুলিশকে খবর দিল। হরিপদ দত্ত তার হাতে থাকা প্রমাণ পুলিশের হাতে তুলে দিল, এবং সে রাত্রেই গিরিশচন্দ্র বসুর পুরনো কুকর্ম পুলিশের তদন্তে উঠে এলো। রমাপ্রসাদ বসু এই সত্য জানার পর চুপচাপ নিজের ঘরে ফিরে গেলেন। নীলমাধব বিষণ্ণ স্বরে বললেন, আমাদের পরিবারের নাম কলঙ্কিত হয়ে গেল। সত্যব্রত শান্ত স্বরে বলল, নতুন করে কলঙ্কিত হওয়ার কিছু নেই নীলমাধব। যা হওয়ার তা বহুকাল আগেই ঘটে গেছে। তবে এই সত্যিটা তোমাদের পরিবারের জানা দরকার ছিল। সত্য যতই ভয়ানক হোক না কেন, তাকে অস্বীকার করা বা ত্যাগ করা আরো ভয়ানক। সকালের আলোয় আমরা ফিরে চললাম। রাস্তায় তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। কলকাতার রাস্তা তার স্বাভাবিক ব্যস্ততায় ফিরে এসেছে, যেন কিছুই হয়নি। আমার মনে হচ্ছিল এই শহরের প্রতিটা ইটের ফাঁকে লুকিয়ে আছে অসংখ্য গল্প, অসংখ্য গোপন সত্য। সত্যব্রত এগিয়ে যাচ্ছে, তার চোখে এক অদ্ভুত প্রশান্তি, সমুদ্রের গভীরতা। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু ব্যাপারটা এভাবে গড়াতে দেওয়া কি ঠিক হলো? কি মনে হয় তোমার? রমাপ্রসাদ বা নীলমাধব কি আর কোনোদিন তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন? সত্যব্রত মৃদু হেসে বলল, সত্য সত্যই হয় রজত। আমি এক মুহূর্ত চুপ করে রইলাম। বৃষ্টির শব্দের মধ্যে সত্যব্রতর কণ্ঠ যেন সময়ের বাহুবলে প্রতিধ্বনিত হয়ে চলেছে।
তো শেষ হলো আমাদের আজকের বিশেষ নিবেদন প্রচ্ছন্ন। গল্প পাঠে ছিল আমার এক জুনিয়র সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। তো আশা করছি আজকের গল্পটা তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তোমরা জানো কি করতে হবে, লাইক এবং কমেন্ট। লাইক এবং কমেন্টের ক্ষেত্রে তোমরা কিন্তু খুবই কৃপণ। তোমরা গল্প শুনে চলে যাও, কিন্তু লাইক বা কমেন্ট কেউই করো না। আমি আবারও বলবো যে লাইক আর কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে কে আমার গল্পগুলোকে সাপোর্ট করছো আর কে গল্পগুলোকে একবারই পছন্দ করছো না। তো সেক্ষেত্রে আমি নিজেকে আরও ইমপ্রুভ করতে পারবো। তাই বলছি, প্লিজ তোমরা লাইক এবং কমেন্টটা করো। আর যদি গল্পটা সত্যি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আর এরকমই নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্প অথবা নতুন কোনো ফ্যান ফিকশন নিয়ে। তো ততদিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সর্বোপরি গল্পে থেকো।